আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি জ্বালানি ট্যাঙ্কে ইরানের ছোড়া ড্রোন আঘাত হানার পরও ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেখানে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কুয়েত সরকারের পক্ষ থেকে যেমনটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাপক ভিত্তিতে প্রচেষ্টা চালাচ্ছে। তবে এই ক্ষেত্রে এখন পর্যন্ত তারা বড় ধরনের সফলতা দেখাতে পারেনি। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যেমনটা জানা যায়, ইরানের ছোড়া ২টি ড্রোনই যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরাসরি এই এয়ারপোর্টের যে জ্বালানি কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে হিট করে, এবং এক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতার এই ড্রোনগুলোর সম্মুখীন হতে হয়নি। এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা বলয় রয়েছে সেটা কতটুকু শক্তিশালী। এখন কুয়েতের আগুন যখন এখন পর্যন্ত নেভানো যায়নি, ঠিক এমত অবস্থায় ইরানের ছোড়া ড্রোনগুলো নিখুঁতভাবে এই সৌদি আরবের যুক্তরাষ্ট্রের যে সর্ববৃহত্তম ঘাঁটি রয়েছে প্রিন্স সুলতান, সেখানে গিয়ে হিট করেছে এমন খবর পাওয়া যাচ্ছে। নিশ্চিতভাবেই যেমনটা শোনা যাচ্ছে, সেই ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরব যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি, তবে হামলার বিষয়ের সত্যতা তারা স্বীকার করেছে। তারা তাদের বক্তব্যে দাবি করেছে অন্তত ১০টি ইরানি ড্রোন সরাসরি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছিল, এবং ৩টি তারা প্রতিহত করতে পেরেছে। ১০টির মধ্যে ৩টি যেহেতু তারা প্রতিহত করতে পেরেছে, বাকিগুলো হিট করেছে এমনটাই কিন্তু অনুমান করা যায়। দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে রাতারাতি বড় ধরনের পরিবর্তন আসছে, কারণ গত কয়েকদিন ইরান উপসাগরীয় দেশগুলোতে কোনো বড় ধরনের হামলা করেনি। হামলা কিন্তু অনেকটা স্থবির ছিল বা তারা স্টপ রেখেছিল। তবে হঠাৎ করেই ইরান তার ড্রোন হামলা আবার শুরু করেছে এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে লক্ষ্য করে। বিশেষ করে সৌদি আরব এবং নতুন করে সংযুক্ত আরব আমিরাত, তারা কিন্তু টার্গেটের মধ্যে চলে এসেছে। কুয়েতও এই ক্ষেত্রে চলে এসেছে। আর এই বিষয়টিকে কেন্দ্র করে সৌদি আরবের পক্ষ থেকে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ রয়েছে সেটা যাতে থামানো না হয় এবং হামলা অব্যাহত রাখে। একদিকে যখন উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে সৌদি আরব হামলার বিষয়টা অব্যাহত রাখার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক এমত অবস্থায় উপসাগরীয় সহযোগিতা বা জিসিসি ভুক্ত দেশের যে জোটের মহাসচিব রয়েছেন জনাব জসিম মোহাম্মদ, সরাসরি তিনি ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে ইরান সব ধরনের যে রেড লাইন রয়েছে তা অতিক্রম করেছে। তার ভাষায় হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়া, উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিকে জিম্মি করা এবং বিভিন্ন দেশের যেই সকল তেল ক্ষেত্র এবং জ্বালানি ক্ষেত্রে হামলা করা, সেই সকল কিছু হামলা করে ইরান যে রেড লাইন রয়েছে সেটা অতিক্রম করে ফেলেছে। এখন চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়ার সময়, এমনটা দাবি করেছেন তিনি। দেখুন, যে কোনো যুদ্ধক্ষেত্রে সাপ্লাই চেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সাপ্লাই চেইন শক্তিশালী থাকে তাহলে দীর্ঘকালীন যুদ্ধর সক্ষমতা বাড়ে এবং শত্রুকে প্রতিরোধও করা যায়। যে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে দুর্বলতা রয়েছে সেটা কিন্তু প্রকাশ্য, কারণ মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য পর্যাপ্ত যে ইন্টারসেপ্ট সেটা সরবরাহ করতে পারছে না যুক্তরাষ্ট্র। এটাই কিন্তু প্রতীয়মান হয়, কারণ যেইভাবে সাধারণ ড্রোনগুলো এখন হিট করছে, সৌদি আরবের যে সামরিক ক্ষেত্র রয়েছে সেখানে ড্রোনগুলো যেভাবে হিট করেছে খবর পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যায় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাপ্লাই চেইনে যুক্তরাষ্ট্রের অনেক বড়ই কিন্তু দুর্বলতা রয়েছে। দুর্বলতার কথা যখন এখানে পরিষ্কার দৃশ্যমান হয়, ঠিক এমতো অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ অভিযোগ করেছে রাশিয়া বিপুল পরিমাণে হাজার হাজার ড্রোন ইরানে নতুন করে ডেলিভারি দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল থেকে শুরু করে আটলান্টিক কাউন্সিলের যে স্ট্র্যাটেজিক ওয়েবসাইট রয়েছে এবং ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল সহ যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা তারা নিশ্চিত করছে যে ইরানের যে সাপ্লাই চেন রয়েছে সেটা শক্তিশালী করার জন্যই রাশিয়া এই বড় ধরনের সাপ্লাই দেবে। যেখানে এর পূর্বে রাশিয়াও যখন ইউক্রেনের যুদ্ধে অনেকটা কোণঠাসা ছিল, তখন ইরান তার দেশ থেকে বিপুল পরিমাণে ড্রোন পাঠিয়েছে এবং এই প্রযুক্তি হস্তান্তর করেছে ড্রোনের, এমন খবরের সত্যতাও কিন্তু পূর্ব থেকে প্রমাণিত। যাই হোক, এই ড্রোনগুলো যে শায়দ 136 ড্রোন রয়েছে, এটার ভেরিয়েন্ট রাশিয়া তৈরি করেছে গেরান 2। এটার দ্বারা ব্যাপক ভিত্তিতে আপগ্রেডও করেছে। এখন প্রশ্ন হলো যে যেই প্রযুক্তি ইরান রাশিয়াকে নিজে দিয়েছে
তার থেকে এখন কেন ড্রোনের প্রয়োজনীয়তা পড়ল, বা ইরান কেন রাশিয়া থেকে ড্রোনগুলো সংগ্রহ করছে? দেখুন, এক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়া এই যে শায়দ 136 ড্রোনের প্রযুক্তি গেরান 2 নামে তারা তৈরি করেছে, তার ব্যাপক ভিত্তিতে প্রযুক্তিগত মডিফাই করেছে। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউক্রেনের জব্দ করা বা ইউক্রেনে ভূপাতিত করা একটি রাশিয়ার গেরান 2 ড্রোন, যেখানে রাশিয়া এই ড্রোনগুলোতে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করেছে, অনেকটা যুদ্ধ বিমানের মতো। আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানকে ধ্বংস করার জন্য রাশিয়ার যে R60 বা R70 মিসাইল রয়েছে, যেটা 70 থেকে 60 কিলোমিটার দূরের টার্গেটকে লক্ষ্যবস্তু করতে পারে, এই ধরনের মিসাইল উপরে যুক্ত করে দিয়েছে। এটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমান রয়েছে তাদের জন্য একটা বড় হুমকি। কারণ ইসরায়েলের আকাশেও যদি এই মিসাইলে সুসজ্জিত করে ইরান ড্রোন হামলা করে, তাহলে সেখানে উড়ন্ত অবস্থায় যে সকল যুদ্ধ বিমান থাকবে সেগুলোকে ভূপাতিত করতে বা ক্ষতিগ্রস্ত করতে পারবে ইরান। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই বিষয়ে ব্যাপক রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যে যুক্তরাষ্ট্র তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে শক্তিশালী করার জন্য 24 ঘন্টায় এখন যুদ্ধ বিমান দিয়ে ড্রোন প্রতিহত করছে। মোটামুটি তাদের যুদ্ধ বিমানগুলো লাগাতার 24 ঘন্টায় পার্ট বাই পার্ট করে উঠছে। ঠিক এমতো অবস্থায় নতুন এই গোরান টুর যে এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ করার ক্যাপাবিলিটির রাশিয়ার এই ড্রোনগুলো যদি ইরানের ভরে যুক্ত হয়, সেটা নিশ্চিতভাবেই যুদ্ধক্ষেত্রের সমীকরণ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন চাপ তৈরি করবে। দেখুন, প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ, যে যুদ্ধ কৌশলে যুক্তরাষ্ট্রই সব থেকে অগ্রগতি লাভ করেছিল এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সেটা বাস্তবায়নও করেছে। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে এই প্রক্সি সহযোগিতা বা প্রক্সি যুদ্ধ করে রাশিয়াকে দীর্ঘকালীন যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে দেওয়ার তাদের যে কৌশল, সেক্ষেত্রেও কিন্তু তারা অনেকটাই সফল। ঠিক এমস্ত অবস্থায় বলতে পারেন রাশিয়া তার যে পূর্ব কৌশল রয়েছে বা পূর্ব সুপ্ত বাসনা রয়েছে, ইরানকে সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। একই পরিস্থিতি যুক্তরাষ্ট্র যাতে দীর্ঘকালীন যুদ্ধে ফেঁসে যায়, যুক্তরাষ্ট্রের কৌশলই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। জরুরি ভিত্তিতে বড় পদক্ষেপ না নিলে পরিস্থিতি হাতছাড়া হয়ে যেতে পারে। আর এই জন্যই কিন্তু ইরাকে অবস্থানকৃত যুক্তরাষ্ট্রের যত নাগরিক রয়েছে দ্রুত সময়ের মধ্যে তাদের ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছেন। দেখুন, কৌশলগতভাবে ইরাকের ভূখণ্ডই হলো একমাত্র স্থান, যে স্থানটি দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা করতে পারে। কারণ অন্য স্থান দিয়ে এই ধরনের বড় শক্তি আনার বিষয়ে খুবই সীমাবদ্ধতা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর এই জন্যই কিন্তু ইরাকে দিয়ে যে কোনো ধরনের পদক্ষেপের পর পাল্টা হামলা হতে পারে শক্তিশালী। আর এই জন্যই কিন্তু ইরাকের ভূখণ্ডে কোনোভাবেই যুক্তরাষ্ট্র তার কোনো নাগরিকদের অবস্থানের বিষয়ে ঝুঁকি নিতে চায় না। তার জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে নাগরিকদের সেই স্থানগুলো খালি করা হচ্ছে। এখন যুক্তরাষ্ট্র যে মহাপরিকল্পনা নিচ্ছে ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা শুরু করা, বিশেষ করে ছোট কিছু অঞ্চলে সামরিক মিশন করে সেগুলোকে দখল করা, এটি একটি অত্যন্ত বড় পরিকল্পনা এবং ঝুঁকিপূর্ণ। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে সেটা বাস্তবায়নে কতদূর অগ্রগতি লাভ করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।